আচ্ছা ধরো তোমার হাতে আর 10 বছর সময় আছে এবং এই 10 বছর পরেই তুমি কোনো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল আমাদের আজকের গল্পের নায়িকার সাথে। তো মুভিটিতে শেষ পর্যন্ত কি কি হয়, সে কি আদৌ মারা যায় নাকি সে কি বেঁচে থাকে, এই সব প্রশ্নের উত্তর পেতে আজকের মুভিটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আর তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি সাবস্ক্রাইব ও লাইক আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো চলো সরাসরি গল্পে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা জাপানের একটি হাসপাতাল দেখতে পাই, যেখানে আমরা দুইজন নারীকে দেখতে পাই। একজনের নাম ছিল নামিকাওয়া এবং অন্যজনের নাম ছিল মাতসুরি। তারা দুজনেই একটি বিরল রোগে আক্রান্ত ছিল, যেজন্য তারা দুজনেই 10 বছরের মধ্যে মারা যাবে। এরপর আমরা মাতসুরিকে দেখি, যে নামিকাওয়ার পাশে বসেছিল। হাসপাতালে থাকাকালীন তার সাথে নামিকাওয়ার দেখা হয়। তারা দুজনেই যেহেতু একটি মরণভেদী রোগে আক্রান্ত, তাই তারা দ্রুত ভালো বন্ধু হয়ে ওঠে। নামিকাওয়ার স্বামী সন্তান নিয়ে একটি পরিবার ছিল। সে তার জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করেছে। সে কিছুদিনের মধ্যেই মারা যাবে, সেজন্য সে মোটেও দুঃখিত ছিল না, বরং সে আনন্দিত ছিল এই ভেবে যে সে তার স্বামী সন্তানের সাথে অনেক সুখের মুহূর্ত কাটাতে পেরেছে। মারা যাওয়ার আগে সে মাতসুরিকে একটি ক্যামেরা উপহার দেয়, যাতে মাতসুরি তার সুখের মুহূর্তগুলো রেকর্ড করতে পারে। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে নামিকাওয়া মারা গিয়েছে এবং তার শেষকৃত্য অনুষ্ঠানে মাতসুরিও গিয়েছিল। সেখানে গিয়ে সে বুঝতে পারে যে একজন মারা গেলে তার সাথে জড়ানো অন্য মানুষগুলো কতটা কষ্ট পায়। তাই সে মনে মনে ঠিক করে যে সে আর কাউকে তার জীবনের সাথে জড়াবে না, যেন সে মারা যাওয়ার পর তার জন্য কেউ কষ্ট না পায়। এরপর 2 বছর কেটে যায় এবং মাতসুরি হাসপাতাল থেকে ছাড়া পায়। তার জীবন যেন থমকে দাঁড়িয়েছিল। এরপর সে তার নিজের ঘরে আসে, যেখানে সবকিছু ঠিক সেভাবেই আছে যেভাবে সে ফেলে গিয়েছিল। এক মুহূর্তের জন্য তার মনে হয় সে যেন আরো বেশি দিন বাঁচবে, কিন্তু এই অনুভূতি তার বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ যখনই সে তার রোগ নিয়ে গবেষণায় ভরা নোটবুকটি খুঁজে পায়, তখনই তার শরীরের অবস্থার কথা মনে পড়ে যায়। মাতসুরি তার পরিবার বা তার বন্ধুদের কাছে নিজের বিষণ্ণতা না দেখানোর চেষ্টা করত। সে তার বন্ধুদের সাথে বাইরে যায়। সে সেখানে ততক্ষণ পর্যন্ত ভালো সময় কাটায় যতক্ষণ না তার বন্ধুরা তাদের জীবন নিয়ে কথা বলতে শুরু করে। তারা ইতিমধ্যে কলেজ শেষ করেছে, তাদের বয়ফ্রেন্ড আছে এবং তারা নিজেদের কেরিয়ার গড়ার কাজ করছে। নিজের পরিস্থিতির কারণে তাদের প্রতি তার হিংসা হয়। তার বন্ধুরা তাকে বলে যে তার একটি চাকরি এবং বয়ফ্রেন্ড খুঁজে নেওয়া উচিত, কিন্তু মাতসুরি তার জীবনের সাথে আর কাউকে জড়াতে চায় না, কারণ সে যখন মারা যাবে তখন ওই মানুষটির হৃদয় ভেঙে যাবে। এই কথা তার বন্ধুরা কখনোই জানতে পারবে না, কারণ তার বন্ধুরা এখনো জানে না যে সে একটি মরণভেদী রোগে আক্রান্ত। এরপরে আমরা মাতসুরির এক কাছের বন্ধু নাও এর সাথে পরিচিত হই। নাও তার কাছে জানতে চায় সে কি এখন উপন্যাস লেখে, কিন্তু হাসপাতালে ভর্তির পর থেকে মাতসুরি আর কিছুই লেখেনি। তার কোনো অনুপ্রেরণা বা ইচ্ছা শক্তি ছিল না। নাও তাকে তার কাজ করার জায়গায় একটি চাকরির প্রস্তাব দেয় এবং মাতসুরিকে উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করে যেন সে ভবিষ্যতের স্বপ্ন ছেড়ে না দেয়। মাতসুরি চাকরি গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত ছিল। এরপর সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে মাতসুরি তার হাই স্কুল থেকে একটি চিঠি পায়, যেখানে গ্রাজুয়েশনের পর প্রথম রিউনিয়নে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তার বোন তাকে সেখানে যাওয়ার পরামর্শ দেয় এবং মজা করে বলে যে হয়তো সে সেখানে ভালোবাসা খুঁজে পাবে, কিন্তু মাতসুরি তাদের মনে করিয়ে দেয় যে সে তার জীবনের সাথে আর কাউকে জড়াতে চায় না। এরপর পরের বছরের সিন দেখানো হয়, যেখানে অবশেষে মাতসুরি পুনর্মিলনে যাওয়ার জন্য তার মন স্থির করেছে, কারণ সে তার জীবনের বাকি দিনগুলোকে ভালোভাবে বাঁচতে চায়। এরপর সে পুনর্মিলনে সেই রেস্টুরেন্টে পৌঁছায়। সে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে তার সহপাঠীদের আনন্দ দেখছিল। ভেতরে ঢুকতে সে দ্বিধাবোধ করে এবং ভাবছিল যে এখানে আসাটা কি তার সত্যিই ঠিক হয়েছে। ঠিক তখনই একটি ছেলে রেস্টুরেন্টের দিকে এগিয়ে আসে এবং তাকে চিনতে পারে। এর কারণ হলো স্কুলে মাতসুরি বেশ জনপ্রিয় ছিল, তাই তাকে সবাই চিনত। অন্যদিকে মাতসুরি সেই ছেলেটিকে চিনতে পারে না। লোকটি এতে কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু তাদের কথা বাড়ার আগেই মাতসুরিকে তার পুরনো বন্ধুরা রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়। এরপর তারা সবাই একসাথে মিলে মজা করে। এরপর আমরা সেই রেস্টুরেন্টের বাইরের ছেলেটির নাম জানতে পারি, যার নাম ছিল কাজুতো। কাজুতো এবং তার জীবন সম্পর্কে কেউ খুব বেশি জানে না। সহপাঠীরা তাকে রহস্যময় বলে ডাকে, কিন্তু আসলে সে লাজুক এবং শান্ত প্রকৃতির। কাজুতো টোকিওতে থাকে এবং কাজ করে এবং তাকেও মাতসুরিদের সাথে ড্রিঙ্কসের জন্য আমন্ত্রণ জানানো হয়। এরপর তাদের 14 বছর বয়সের একটি টাইম ক্যাপসুল খোলা হয় এবং তারা সবাই তাদের কিশোর বয়সের লেখা চিঠিগুলো ফিরে পায়। 14 বছর বয়সী মাতসুরি লিখেছিল যে সে হাই স্কুল শুরু করার বিষয়ে উত্তেজিত এবং ভবিষ্যতে তার একটি চাকরি, একটি বয়ফ্রেন্ড থাকবে এবং হয়তো সে একজন ভালো লেখক হবে। সেটি পরে তার মন খারাপ হয়ে যায়, কারণ এখন আর এগুলো কিছুই সম্ভব
সম্ভব নয়। টেবিলের অন্য প্রান্তে আমরা কাজুতোকে দেখতে পাই। সেও তার বার্তা পরে খুব খুশি ছিল না। এরপর কাজুতো প্রচুর পরিমাণের মদ্যপান করতে শুরু করে। পার্টি শেষে যখন সব সহপাঠীরা চলে যাচ্ছিল তখন মাতসুরি তার বাবার জন্য অপেক্ষা করছিল। এমন সময় কাজুতো সেখানে উপস্থিত হয়। সে মাতাল অবস্থায় ছিল এবং সোজা হয়ে হাঁটতে পারছিল না। মাতসুরি তাকে সাহায্য করে এবং কাজুতো ব্যাখ্যা করে যে সে অনেকদিন পর মানুষের সাথে কথা বলেছে। সে লাজুকভাবে মাতসুরিকে বলে যে সম্ভবত মাতসুরি তাকে মনে রাখেনি, কিন্তু সে মাতসুরিকে পুরোপুরি মনে রেখেছে। মাতসুরি একবার তাকে সাহায্য করেছিল এবং সে তার দয়ার জন্য কৃতজ্ঞ ছিল। মাতসুরি তাকে বা তার সাহায্যকে মনে রাখতে পারেনি বলে সে মোটেও মন খারাপ করেনি। মাতসুরি জনপ্রিয় ছিল, সবাই তাকে পছন্দ করত এবং তার অনেক বন্ধু ছিল, কিন্তু কাজুতো ছিল ক্লাসের সেই ছেলে যাকে সবাই ভুলে যেত। কাজুতো অনেক মজা করেছে একথা বলে মাতসুরির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। সে টোকিওতে একটি অগোছালো অ্যাপার্টমেন্টে একা থাকে। সে একজন একাকী মানুষ যার কোনো বন্ধু নেই এবং পরিবারের সাথে যোগাযোগও খুব সামান্য। পুনর্মিলনের পর মাতসুরির একটি চাকরি খোঁজার সিদ্ধান্ত নেয়। চাকরি নিয়ে বন্ধুদের কাছে মিথ্যে বলায় সে নিজেকে অপদার্থ এবং লজ্জিত বোধ করছিল। মাতসুরির চাকরি ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা ছিল না এবং হাসপাতালের কারণে সে কলেজ ছেড়ে দিয়েছিল, তাই ভালো চাকরি পাওয়া তার জন্য কঠিন ছিল। কাজুতো একই রকম অনুভব করে এবং এক মুহূর্তে চরম হতাশা ও কষ্টে সে একটি মারাত্মক কাজ করে বসে। সে উপর থেকে ঝাঁপ দেয়। মাতসুরি তার অন্য এক সহপাঠীর কাছ থেকে এই খবরটি পায় এবং তাকে দেখতে হাসপাতালে যায়। তার সহপাঠীরাই তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। এখানে আমরা আরেকটি চরিত্রর সাথে পরিচিত হই যার নাম ছিল তাকুরো। সে কাজুতোর খুবই ভালো বন্ধু ছিল। তাকুরো যখন তাকে জিজ্ঞাসা করে যে সে কেন নিজের ক্ষতি করতে চেয়েছিল, কাজুতো এর উত্তরে কিছুই বলে না। যখন পরিস্থিতি এমন হয় যে বেঁচে থাকাটাই যন্ত্রণা মনে হয় তখন সেই অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। সে কেবল উত্তর দেয় যে তার বাবা মা তার সাথে কোনো সম্পর্ক রাখতে চান না এবং সম্প্রতি সে চাকরি হারিয়েছে। মাতসুরি চুপচাপ তার কথা শুনছিল। সে অবাক হয় যখন কাজুতো হাই স্কুল পুনর্মিলনের কথা উল্লেখ করে এবং বলে যে সে ছাড়া সবাই সেখানে আনন্দ করছিল। এই কথা শুনে মাতসুরি কাজুতোর উপর রেগে যায়, কারণ তাদের অনুভূতি এক হলেও পরিস্থিতি ভিন্ন ছিল। মাতসুরি চাইতো যে সে যদি সুস্থভাবে বাঁচার সুযোগ পেত তাহলে সে তার 14 বছরের স্বপ্নগুলোকে সত্যি করত, কিন্তু সে বাঁচতে পারবে না। কিন্তু কাজুতো চাইলেই বাঁচতে পারে এবং তার পরিস্থিতি সে বদলাতে পারে। সে নিজের জীবন নিতে চেয়েছিল এবং এটি মাতসুরির কাছে একটি খুবই বাজে সিদ্ধান্ত বলে মনে হয়েছে। এজন্য সে কাজুতোকে বলে যে তুমি খুবই অন্যায় করেছো এবং চোখে জল নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যেহেতু মাতসুরি অসুস্থ ছিল তাই তাকে প্রতিনিয়তই হাসপাতালে চেকআপের জন্য যেতে হতো। একদিন চেকআপের সময় কাজুতো তাকে হাসপাতালে দেখে নেয়। এরপর কাজুতো হাসপাতাল থেকে ছাড়া পায়। সে মাতসুরি ও তাকুরোকে ড্রিঙ্কসের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। মাতসুরি নিজেও অবাক হয় এবং আমন্ত্রণ গ্রহণ করে। পুরো রাত জুড়ে তাকুরোই সবচেয়ে বেশি কথা বলে। সে কাজুতো বা মাতসুরির মতো গম্ভীর বা বিষণ্ণ নয়। সে চেয়েছিল কাজুতো এবং মাতসুরি যেন মিটমাট করে নেয়। সে কাজুতোকে মাতসুরির কাছে ক্ষমা চাইতে পরামর্শ দিয়েছিল, যদিও তাদের কারোরই জানা ছিল না মাতসুরি কেন এতটা রেগে গিয়েছিল। তাকুরো তাদের দুজনকে একা রেখে চলে যায় এবং তারা একে অপরের কাছে ক্ষমা চায়। কাজুতো তার আচরণের জন্য এবং জীবন শেষ করতে চাওয়ার জন্য লজ্জিত বোধ করে। হাসপাতালে মাতসুরিকে দেখার পর সে ভাবে যে হয়তো মাতসুরির মা অসুস্থ এবং এজন্যই কাজুতোকে নিজের জীবন এভাবে নষ্ট করতে দেখে সে রাগ করেছিল। মাতসুরি তার এই ভুল ধারণা সংশোধন করে দেয় না। সে চায় না কেউ এই রোগ সম্পর্কে জানুক এবং তাকে আলাদাভাবে দেখুক। এরপর তারা দুজনেই খুব ভালো সময় কাটায়। এরপর যখন তারা একটি চেরি ব্লসম বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, মাতসুরি তার ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করে, যা কাজুতোর কাছে কিছুটা অদ্ভুত লাগে। সে ব্যাখ্যা করে যে তার জীবনের সুখের মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য সে ভিডিও করতে পছন্দ করে। সে কাজুতোর ভিডিও করে এবং জানতে চায় সে জীবন নিয়ে এখন কি করতে চায়। কাজুতো কিছু একটা ভাবার চেষ্টা করে এবং নিজের মতো অন্য একজনকে দিশেহারা দেখে মাতসুরির মনে কাজুতোর প্রতি এক ধরনের মমতা জন্মায়। সে তাকে বলে যে তাকে অবশ্যই নিজের সেরাটা চেষ্টা করতে হবে, কারণ সে নিজেও তাই করবে। কাজুতোর সাথে দেখা করার কয়েকদিন পর মাতসুরি নাওয়ের চাকরির প্রস্তাব গ্রহণ করে এবং লেখিকা হয়ে ওঠে। কাজুতোর তার জীবনের সেরাটা দেওয়ার পরামর্শটি গ্রহণ করে এবং একটি বারে চাকরি খুঁজে পায়। এমনকি সে তার অ্যাপার্টমেন্টও গুছিয়ে ফেলে এবং সব আবর্জনা ফেলে দেয়। দুজনের জীবনই এখন আলোর দিকে যাচ্ছে। তারা একসাথে আরো বেশি সময় কাটাতে শুরু করে। তারা ড্রিঙ্কস করতে যায়, বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে যায় এবং পিকনিক করে। ধীরে ধীরে মাতসুরি কাজুতোকে ভিন্নভাবে দেখতে শুরু করে। তার জীবনের গত কয়েক বছরের তুলনায় এখন বেশি উত্তেজনা আছে। নিজের রোগের কথা চিন্তা না করে বাইরে যাওয়া এবং মজা করাটাই তার প্রয়োজন ছিল। এটি তাকে সবসময় নিজের ভাগ্য নিয়ে হাহুতাশ করা থেকে দূরে রাখে। এভাবে 1 বছর কেটে
কেটে যায়। মাতসুরিকে বেশিরভাগ সময় ভালোই দেখা যায়, কিন্তু মজার বিষয় হলো যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ জিনিসের দিকে মনোযোগ দিবে তখনই তার সমস্যা হয়ে দাঁড়াবে। ঠিক তেমনি যখন মাতসুরির মনে হয় যে সে এখনো অসুস্থ, সে আবার বিষণ্ণ হয়ে পড়ে। এই অনুভূতি এখন আর আগের মতো তার সবসময় থাকে না, তবে এটি রয়ে গেছে। একদিন যখন মাতসুরি এবং কাজুতো তাদের বন্ধুদের সাথে একটি উৎসবে গিয়েছিল তখন কাজুতো তার হাত ধরার চেষ্টা করে। এটিই ছিল তাদের অনুভূতির দিকে প্রথম পদক্ষেপ এবং মাতসুরি হয়তো তা গ্রহণ করত যদি না সে ভালোবাসায় না পড়ার প্রতিজ্ঞাটি মনে রাখত। সে কাজুতোকে পছন্দ করত, সে একজন দারুণ মানুষ এবং সে তার একাকিত্ব দূর করতে সাহায্য করেছে। ঠিক এই কারণেই সে কাজুতোকে এভাবে কষ্ট দিতে চায় না। সে তার হাত সরিয়ে নেয়, কাজুতো এতে কষ্ট পায়। সে নিশ্চিতভাবে ভেবেছিল যে তারা সম্পর্কের দিকে এগোচ্ছে, কিন্তু এখন তা হয়নি। এরপর 3 বছর কেটে যায়। মাতসুরির বড় বোনের বিয়ে হয়ে যায় এবং সে বাড়ি ছেড়ে চলে যায়। এটি ছিল এক সুন্দর বিয়ে। মাতসুরি হাসি মুখে নিজের কষ্ট লুকানোর চেষ্টা করে। এই বিয়ে তাকে তার পরিস্থিতির কথা মনে করিয়ে দেয় এবং এটি যে তার জীবনে কখনো হবে না তাও মনে করিয়ে দেয়। পরিস্থিতি আরো খারাপ হয় কারণ সে কাজুতোর প্রেমে পড়েছে। বছরের পর বছর গভীর বন্ধুত্বের পর তারা একে অপরের খুব কাছে এসেছে। কাজুতোও তার প্রেমে পড়েছে, কিন্তু যখনই সে এগিয়ে আসতে চায় মাতসুরি তাকে ফিরিয়ে দেয়। সে মাতসুরির রোগ বা গোপন বিষণ্ণতা সম্পর্কে জানে না। সময় গড়ানোর সাথে সাথে মাতসুরির রোগও আরো খারাপ হতে শুরু করে। তাকে ওষুধ পরিবর্তন করতে হয় এবং সে দুর্বল বোধ করতে শুরু করে। কাজুতো কোনো পরিষ্কার উত্তর না পেয়ে তাকে ছেড়ে দিতে রাজি নয়। সে তাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানায় এবং অবশেষে তার ভালোবাসা স্বীকার করে। মাতসুরি বিরক্ত হয় কারণ কাজুতো বিষয়টি বুঝতে পারছে না এবং সে তা ব্যাখ্যাও করতে চায় না। সে সবসময় এই ভয় পেত যে তারা যদি বন্ধুর চেয়ে বেশি কিছু হয় তবে তার মৃত্যুর পর কাজুতো অনুশোচনা করবে। মাতসুরি কাজুতোকে বলে যে তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, যদি জানতে তাহলে তুমি আর আমার কাছে আসতে না। এই কথা বলে সে খুবই উত্তেজিত হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। সে ঠিক পার্কের মাঝখানে জ্ঞান হারিয়ে ফেলে এবং কাজুতো তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে অবশেষে জানতে পারে যে মাতসুরির এমন এক রোগ আছে যা তাকে মারাত্মক অসুস্থ করে দেয়। সে জ্ঞান ফিরলে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মাতসুরি তাদের মাঝে একটি দেওয়াল তৈরি করতে চায়। সে জানে যে সে যদি কাজুতোর কাছে নতি স্বীকার করে তবে কাজুতো শুধু তার জন্যই বাঁচবে। সেই কাজুতোর সবকিছু হয়ে উঠবে এবং যখন সে চলে যাবে কাজুতো আবার একা হয়ে পড়বে। কাজুতো এতটাই নরম যে এমন কাউকে হারানোর পর সে সহ্য করতে পারবে না। মাতসুরি চায় না সে মারা গেলে কাজুতো আবার দুঃখী হয়ে পড়ুক। এত প্রচেষ্টার পর সে যে মানুষটি হয়ে উঠেছে তা যেন নষ্ট না হয়। মাতসুরি তাকে বলে যে সে আর তার সাথে দেখা করতে চায় না এবং তাকে আর কখনো আসতে না বলে। কাজুতো তার কথা মতো চলে যায়। সে চলে যাওয়ার পর মাতসুরি তার প্রিয় মানুষকে ছেড়ে দেওয়ার কষ্টে দুঃখে কাঁদতে শুরু করে। কাজুতো তার সাথে কথা বলা বন্ধ করার পর মাতসুরি আরো বেশি কষ্ট পায়। তার পরিবার তাকে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠাতে চায়, কিন্তু সে যেতে চায় না কারণ সে ইতিমধ্যে আশা ছেড়ে দিয়েছিল যে সে আর বাঁচবে। অন্যদিকে আমরা দেখতে পাই কাজুতো ভালো ছিল না। সে মাতসুরিকে ভালোবাসে এবং তাকে ছেড়ে দিতে পারছে না। তার বস তাকে এ বিষয়ে পরামর্শ দেন এবং সে মাতসুরির খোঁজে বের হয়। সে পুরো এলাকা তাকে খুঁজে বেড়ায়, কিন্তু সে জানে না যে মাতসুরি কোথায় আছে। এদিকে মাতসুরি দুঃখে বেশি করে খেতে শুরু করে এবং এত বেশি খাওয়ার ফলে সে বমি করে দেয়। কাজুতো অবশেষে তার দেখা পায় যখন মাতসুরি বাড়ি ফিরছিল এবং কাজুতো শেষবারের মতো তার ভালোবাসা স্বীকার করে। সে তাকে বলে যে তার সাথে দেখা হওয়ার পর তার জীবন কতটা বদলে গেছে। তার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না। মাতসুরি তাকে বেঁচে থাকা এবং জীবন ভালো করার প্রেরণা দিয়েছে। সেই কারণে সে কখনোই তাকে ছেড়ে দিতে পারবে না। সে তাকে তার অনুভূতি গ্রহণ করতে বলে এবং এইবার আর মাতসুরি তার ভালোবাসা ফিরিয়ে দিতে পারে না এবং সে তার ভালোবাসা গ্রহণ করে। তারা অবশেষে ডেটিং শুরু করে। তাদের ভালোবাসার ফলে মাতসুরি নতুন করে বাঁচার আশা দেখেছে এবং এটি হয়তো তাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে পারবে। সে তার জীবন নিয়ে একটি উপন্যাসও লিখতে শুরু করেছে। দিন থেকে মাস গড়ায় এবং শীঘ্রই 2 বছর কেটে যায়। মাতসুরি এবং কাজুতোর সম্পর্ক ভালোবাসা, শ্রদ্ধা এবং বোঝাপড়ায় ভরপুর ছিল। তারা একে অপরের প্রেমে মগ্ন ছিল, কিন্তু মাতসুরি মোটেও সুস্থ হচ্ছিল না। সে প্রতিনিয়তই তা অনুভব করছিল। মাঝে মাঝে সে কাজুতোর দিকে তাকিয়ে ভাবতো যে সে চলে গেলে কাজুতোর কি হবে। তার মুখে হাসি ফোটানো আরো কঠিন হয়ে উঠছিল, শরীর দুর্বল হয়ে পড়ছিল। সে জানতো সময় ঘনিয়ে আসছে। কাজুতো ভাবছিল সবকিছু ঠিক আছে কারণ মাতসুরি তার আসল অনুভূতি লুকিয়ে রাখত। মাতসুরি তার উপন্যাস শেষ করে এবং নাওয়ের কাছে তা প্রকাশের জন্য তুলে দেয়। সে তার ডাক্তারকে বলে দেয় যে তার মৃত্যুর পর যেন তার শরীর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেন কোনো প্রতিকার খুঁজে পাওয়া যায়। মাতসুরি এবং কাজুতো পাহাড়ে স্কেটিং করতে যায়। তারা যখন মজা করছিল কাজুতো দুর্ঘটনাক্রমে মাতসুরির জন্য
কেনা বিয়ের আংটিটি ফেলে দেয় এবং মাৎসুরি তা দেখে ফেলে। কাজুতো হাঁটু গেড়ে বসে তার কাছে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য। এই কথা শুনে মাৎসুরি হেসে দেয়। মাৎসুরির দিন ফুরিয়ে আসছে, জেনেও তার ভালোবাসার মানুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়া ছিল এক অসাধারণ অনুভূতি। সে মজা করে বলে যে সে তাকে বিয়ে করতে পারবে না, কারণ সে বড়ই অদ্ভুত, এবং তারা দুজনেই এই কথায় হাসে। যখন তারা তাদের কেবিনে ফিরে আসে এবং কাজুতো ঘুমিয়ে পড়ে, মাৎসুরি বাথরুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। তাদের এই প্রেমের গল্পের জন্য মাৎসুরির খুব মায়া হয়। সে কাজুতোকে অনেক ভালোবাসে এবং তার বড় ইচ্ছে ছিল যে তার প্রস্তাব গ্রহণ করা, সবার সামনে বড় বিয়ে করা, তার সাথে পরিবার গঠন করা এবং বৃদ্ধ বয়সে মারা যাওয়া। সে সবকিছুই চেয়েছিল, এজন্য ছেড়ে যাওয়াটা এত কষ্টের ছিল। পরের দিন খুব ভোরে মাৎসুরি তার ব্যাগ গুছিয়ে কাজুতোকে বিদায় না জানিয়ে বেরিয়ে পড়ে। দরজার শব্দ শুনে কাজুতো জেগে ওঠে এবং সাথে সাথে তার পিছু নেয়। সে দ্রুত জিজ্ঞাসা করে সে কেন চলে যাচ্ছে, সে কি তাকে কষ্ট দিয়েছে। মাৎসুরি একটি কষ্টের হাসি হেসে বলে যে এটি তার দোষ নয়, বরং মাৎসুরিরই দোষ। সে পুরো সময়টা তার রোগের ভয়াবহতা নিয়ে মিথ্যা বলেছে। কাজুতোর কোনো ধারণাই ছিল না যে সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। সে ভেবেছিল ওষুধ দিয়ে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। কাজুতো কি বলবে ভেবে পায় না। সে খুব বিভ্রান্ত এবং ভীত হয়ে যায়। তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে কাঁদতে শুরু করে এবং অবাক হয় যে কেন মাৎসুরির সাথে এমন হলো। এটি হাস্যকর, কারণ মাৎসুরি নিজেও নিজেকে বহুবার এই একই প্রশ্ন করেছে। এর কোনো মানে ছিল না। সে কাজুতোর কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে যে কাজুতোর সাথে দেখা হওয়ার আগে সে ভাবতো কত দ্রুত মারা যাওয়া যায়। সে চায়নি 10 বছর এভাবে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে, কিন্তু কাজুতোর সাথে দেখা হওয়ার পর কাজুতো তাকে বেঁচে থাকার ইচ্ছা দিয়েছে। সে কখনো বিরক্ত বা বিষণ্ণ বোধ করেনি। সে শুধুই সুখী ছিল। দুর্ভাগ্যবশত তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। সে জানতো তাকে কাজুতোকে ছেড়ে দিতেই হবে, যেন কাজুতো সামনে এগিয়ে যাওয়ার সময় পায় এবং মাৎসুরি নিজের ভাগ্যকে আবার মেনে নিতে পারে। সে যদি কাজুতোর সাথে থাকে তবে সে মরতে চাইবে না। তার শেষ ইচ্ছে ছিল কাজুতো যেন তার জীবনকে পুরোপুরি উপভোগ করে এবং তাকে ভুলে এগিয়ে যায়। শেষবারের মতো সে তাকে ধন্যবাদ জানায়, তাকে ছেড়ে না দেওয়ার জন্য এবং এই সুন্দর কয়েকটা বছর উপহার দেওয়ার জন্য। তারপর পেছনে ফিরে না তাকিয়ে মাৎসুরি বিধ্বস্ত কাজুতোকে ফেলে চলে যায়। বাড়ি ফেরার পর মাৎসুরি অবশেষে পরিবারের সামনে তার সুখের মুখোশটি খুলে ফেলে। সে তার মায়ের কাছে চিৎকার করে কাঁদে যে সে আরো বাঁচতে চায়। সে মা হতে চেয়েছিল, বিয়ে করতে চেয়েছিল, যেসব জিনিস সে কখনোই করতে পারবে না। যখন থেকে সে জেনেছে যে অসুস্থ এবং অল্প বয়সে মারা যাবে, মাৎসুরি চেষ্টা করেছে এক অগভীর জীবনযাপন করতে, যেখানে কারো সাথে কোনো মায়া থাকবে না, যেন মরার সময় তার কোনো আফসোস না হয়। কাজুতো তার সেই ভাবনা বদলে দিয়েছিল। তার সাথেই সে মৃত্যুকে ভয় পেতে শুরু করেছিল। সে কাজুতোর সাথে এক সুন্দর জীবন দেখতে পাচ্ছিল, যা হতে পারত অত্যন্ত সুখের, কিন্তু তা আর হওয়ার নয়। 1 বছর পর মাৎসুরি আবারও হাসপাতালে ভর্তি হয়। সে খুব দুর্বল, কিন্তু তবুও তার বইটি এডিট করছে যেন এটি প্রকাশিত হতে পারে। কাজুতো একটি রেস্টুরেন্টের মালিক হয়েছে এবং সে মাৎসুরিকে ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি সে তার রেস্টুরেন্টের নাম রেখেছে মাৎসুরির নামে। তার বস তাকে বলে যে তার উচিত মাৎসুরিকে জানানো যে সে এটি তার জন্যই করেছে। কাজুতো 1 বছর পর তার সাথে দেখা করতে ভয় পায়। সে ভয় পায় সেখানে গিয়ে কি দেখবে। মাৎসুরি তার বই শেষ করে এবং একই সময় তার বোন জানায় যে সে অন্তঃসত্ত্বা। মাৎসুরি ভাবছিল যে যাওয়ার আগে অন্তত তার ভাগ্নে বা ভাগ্নিকে কোলে নিতে পারবে কিনা। কাজুতোর রেস্টুরেন্ট উদ্ভাবনের সময় নাও তাকে মাৎসুরির বইয়ের একটি কপি দেয় বাজারে আসার আগে পড়ার জন্য। সে জানতো না যে মাৎসুরি একটি উপন্যাস লিখেছে, তাই সে খুব অবাক হয়। এদিকে হাসপাতালে মাৎসুরি শেষবারের মতো তার ভিডিও দেখছিল। বন্ধু, পরিবার এবং কাজুতোর সাথে কাটানোর সময় ভালো মুহূর্তগুলো দেখার পর সে ভিডিওগুলো ডিলিট করে দেয়। শুধু একটি ভিডিও সে ডিলিট করতে পারে না, যেদিন সে প্রথমবার কাজুতোর সাথে বাইরে গিয়েছিল এবং তার ভিডিও করেছিল। সেই ভিডিওটিতে সে কাজুতোকে বলেছিল যেন সে কখনো নিজের ক্ষতি করার কথা না ভাবে এবং নিজের সেরাটা দেয়। সেই ভিডিওটি দেখার সময় সে নীরবে কাঁদতে শুরু করে। ধীরে ধীরে তার শ্বাস ছোট হয়ে আসে এবং তার শরীর ভেঙে পড়ে। মাৎসুরি সে চিন্তা ছিল কাজুতোকে নিয়ে এবং সে অসুস্থ না হলে তার জীবন কেমন হতে পারত। সে রাজকুমারীর মতো সুন্দর পোশাক পরে বিয়ে করত, তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান থাকতো যাকে তারা বড় হতে দেখত, কিন্তু দুর্ভাগ্যবশত তা হওয়ার ছিল না। কাজের শেষে কাজুতো অবশেষে নাওয়ের দেওয়া বইটি পড়ার সুযোগ পায়। বইটি ছিল মাৎসুরির জীবনের শেষ 10 বছরের আন্তরিক এবং করুণ বর্ণনা। প্রথমবারের মতো কাজুতো জানতে পারে যে তাদের একসাথে থাকার সময় মাৎসুরির মনে কি চলছিল। পড়া শেষ করে সে সিদ্ধান্ত নেয় সে মাৎসুরির কাছে যাবে এবং আবারও কথা বলবে। প্রয়োজনে সে তাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য ভিক্ষা চাইবে, কারণ তাকে ছাড়া বাকি জীবন কাটানোর চিন্তা সে করতে পারছিল না।
মাতসুরি সেই রাতটুকু পার করতে পেরেছিল, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। কাজুতো তাকে বিছানায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে খুবই কষ্ট পায়। সে তাকে তার রেস্টুরেন্টের কথা এবং এটির নাম তার নামে রাখা হয়েছে সেটি জানায়। কথা বলার সময় মাতসুরি তার কণ্ঠস্বর শুনতে পায় এবং চোখ মেলে তাকায়। সে আবারও তাকে বলে যে সে তার সেরাটা দিয়েছে, এখন সে শান্তিতে বিশ্রাম নিতে পারে। এই কথা শুনে মাতসুরি তার দিকে তাকিয়ে হাসে। আর এখানেই মাতসুরি মারা যায়। তার মৃত্যুর পর মাতসুরির বইটি জাপানের বেস্ট সেলার হয়ে ওঠে। কাজুতো এখনও তাকে মিস করে এবং সেও মাতসুরির মতো জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর ভিডিও করার অভ্যাস গড়ে তোলে। একদিন মাতসুরির বই কিনে বাড়ি ফেরার সময় সে সেই চেরি ব্লসম বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। গাছগুলোতে ফুল ফুটেছে এবং দৃশ্যটি এত সুন্দর ছিল যে সে তার ভিডিও করার সিদ্ধান্ত নেয়। হঠাৎ এক ঝলক বাতাস চেরি ফুলগুলোকে তার উপর উড়িয়ে আনে এবং সে কল্পনায় দেখে যে মাতসুরি সুস্থ থাকলে তাদের জীবন কেমন হতো। এটি একটি সুন্দর দৃশ্য এবং তার শোকের মাঝেও কাজুতো কিছুটা ভালো বোধ করে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আসলে এই মুভিটি রুকা কাসাকা নামের এক মহিলার জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছিল, যিনি 2017 সালে মারা যান। তো তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলতে পারো, আর কেউ যদি পুরো মুভিটা দেখে থাকো তাহলেও কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।